আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। স্কুলের গণ্ডি পেরিয়ে এবার কলেজ, উচ্চ মাধ্যমিকের পর এবার কোন পথে এগোবে কেরিয়ার? ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কেরিয়ার গড়ার কিন্তু ব্যাপক সুযোগ। বিভিন্ন টেকনিক্যাল কোর্সের খুঁটিনাটি আলোচনায় মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসররা রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন মনীষ মুখোপাধ্যায়, এইচওডি, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। নমস্কার আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন অতনু দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই আলোচনায় আসব এবং সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে আমাদের আজকের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় আলোচনা। এবং সেই আলোচনার প্রথমেই আমি আপনাদের কাছ থেকেই জানতে চাইব যে এই যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট থেকে আপনারা স্টুডেন্টদের কি কি কোর্স প্রোভাইড করছেন এবং এই মানে যা যা আছে মানে কোর্স সংক্রান্ত সেটা একটু জানতে চাইব। দেখুন, আমাদের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিটেক করানো হয়, বিটেক কোর্স আছে, এমটেক কোর্সও আছে, এছাড়া বিবিএ করানো হয়, এমবিএ করানো হয় এবং আমাদের বিসিএও আছে। বিটেক কোর্সের মধ্যে কোর্স সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রনিক্স আছে, এছাড়া কম্পিউটার সায়েন্স আছে, আইটি আছে এবং কম্পিউটার সায়েন্স অ্যালাইড আরো অনেকগুলো কোর্স এখানে চালু আছে। এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে যেরকম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সয়েলে মাস্টার ডিগ্রি করানো হয় এবং কম্পিউটার সায়েন্সেও মাস্টার ডিগ্রি করানো হয় এবং ইলেকট্রনিক্সেও মাস্টার ডিগ্রি করানো হয়। ফলে স্টুডেন্টরা আসলে যে কোনো যাদের যেরকম পছন্দ সেরকম স্ট্রিম তারা বেছে নিতে পারে এবং এখানে অ্যাডমিশন নিতেই পারে। আচ্ছা, বেশ। মনীষবাবুর সঙ্গে কথা বলবো। আপনাদের 24 বছরের বেশি সময় ধরে এই যে শিক্ষার যে মাত্রা চলছে এবং আপনাদের সঙ্গে আমরা দেখেছি যে এমএসআইটির সঙ্গে ম্যাকআউটের একটা আছে, মানে যোগাযোগ আছে। এবার ছাত্রছাত্রীরা যখন আসবে আপনাদের ইনস্টিটিউশনে, তাহলে তারা কিভাবে প্রিপেয়ার হবে? তারা কি কি প্রিপারেশন নিয়ে তারপরে আপনাদের ইনস্টিটিউটে আসবে? দেখুন, প্রিপারেশনের কথা যদি বলতে হয় তাহলে প্রথমত তো ক্লাস 12টা ম্যান্ডেটরি ফর বিটেক কোর্স, ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছে এবং যারা ডিপ্লোমার পর আসছে তাদের বেসিক্যালি সেই ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে কিংবা সেই যে রিকুইজিটস গুলো সেগুলো প্রয়োজন। ক্লাস 12-এ অবশ্যই ফিজিক্স এবং ম্যাথটা কম্পালসারি যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে না, বিবিএ কিংবা বিসিএ পড়তে চাইছে, তাদের জন্য বিভিন্ন কোর্স যেগুলো রিকুইজিট সেগুলো করে তারপর আমাদের কলেজে আসতে হয়। একটা মিনিমাম পার্সেন্টেজ থাকে মার্কসের, সেটাকে রাখতে হয়। তারপর একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কিংবা আইআইটি মেইনস এর যে এক্সামিনেশনটা আছে সেটা করার পর সে ইঞ্জিনিয়ারিং করতে পারছে। আচ্ছা, বেশ। তাহলে মানে একটার পর একটা আপনি যে কোর্সগুলোর কথা বলছেন, এই সবকটা কোর্স হচ্ছে আপনারা প্রোভাইড করছেন এবং স্টুডেন্টসরা এই পড়াশোনার মাধ্যমে আপনাদের ইনস্টিটিউশনে যোগদান করতে পারবে, তাই তো? বেশ। আচ্ছা, এর সাথে একটা কথা অ্যাড করে দেবো, মানে জেই মেইন এবং ডব্লিউবি জেই দেওয়ার পর তাদের কিন্তু একটা কাউন্সিলিং সিস্টেম হয় অনলাইন। সেই কাউন্সিলিং এর থ্রুতে তাকে কলেজ এবং যে স্ট্রিম তারা নিতে চায় সেটা তাদের সিলেক্ট করতে হয় এবং সেই অনুযায়ী কাউন্সিলিং হয়ে কিন্তু তবে তারা আসতে পারবে। বেশ। আচ্ছা, সবাই কম্পিউটার সায়েন্স নিয়েই তো পড়তে চায়, মানে এটা হচ্ছে যদি বলেন যে একেবারে মূল বিষয়, তাহলে পাশাপাশি এই যে কোর ইঞ্জিনিয়ারিং, এখানে কেন আসবে স্টুডেন্টরা? আচ্ছা, এই প্রশ্নটার আমি উত্তর স্টার্ট করি। দেখুন, আমরা এই সুন্দর একটা নিউজ রুমে বসে আছি, সেখানে খুব সুন্দর আলো, এই ফার্নিচার, এই প্রোডাকশনের বিভিন্ন জিনিসপত্র। শুধু কি সফটওয়্যার যদি আমার কাছে থাকতো এবং এই জিনিসগুলো না থাকতো, আমরা কি প্রোগ্রামটা করতে পারতাম? আশা করি না। তো সেইভাবেই যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু ইচ এন্ড এভরি ইঞ্জিনিয়ার ইজ রিকোয়ার্ড। বেসিক্যালি ইন্ডাস্ট্রি কাজ করে হচ্ছে একটা ক্রস ফাংশনাল টিম হিসেবে, যেখানে বহু রকমের স্পেশালাইজেশন দরকার। এবং ইন্ডিয়ার মতো একটা দেশে যারা সুপার পাওয়ার হতে চাইছে, এতগুলো প্রজেক্ট চলছে, সেখানে কিন্তু কোর ইঞ্জিনিয়ারিং এর রেলিভেন্স অত্যন্ত বেশি। ঠিক আছে, সফটওয়্যার যেরকম ইম্পর্টেন্ট সেরকম ভাবেই কিন্তু মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যালও ইম্পর্টেন্ট। আরো আমি বলতে চাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কথাটা আমরা বলে থাকি, বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেটার করে হচ্ছে হার্ড ইন্ডাস্ট্রিকে, যেটা মূলত সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে যাওয়াটা হচ্ছে বোধহয় সবচেয়ে বুদ্ধিমানীর কাজ। এবং যেভাবে আমরা প্লেসমেন্ট দেখতে পাচ্ছি ধীরে ধীরে, তাতে কিন্তু আমার বলতে পারি মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল তিনটে ব্রাঞ্চেই আমরা প্রায় 100% প্লেসমেন্ট ছুঁই। শুধু তাই না, একাধিক ছেলেমেয়েরা একাধিক চাকরি পেয়েছে। আমি যদি বলি তাহলে ধরে নিন 100টা যদি ইন্ডাস্ট্রিতে চাকরি অ্যাভেলেবল থাকে ফর দিস সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কোর্স, তাহলে কিন্তু আমরা ছেলে প্রডিউস করছি মাত্র 40%।
সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যদি একটা ছেলে একটুখানি ট্যালেন্টেড হয়, তার পক্ষে একটা ইন্ডাস্ট্রিতে যাওয়া, ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগটা কিন্তু অফুরন্ত এবং খুব সহজ। আশা করি স্যার। হ্যাঁ, আমি মিস্টার দেবনাথের কাছেও জানতে চাইবো যে আপনি তো সিভিলের দিকটা দেখেন, তাহলে সিভিলে কেন স্টুডেন্টরা ইন্টারেস্টেড হবে? দেখুন, সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে মাদার অফ ইঞ্জিনিয়ারিং। সভ্যতার শুরু থেকেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংটা ছিল, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকেরই একটা ধারণা আছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং মানে মনে হয় বাড়ি তৈরি করা। এটা আমার অনেকের সাথে কথা বলে এই ধারণাটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং মানে বাড়ি তৈরি করা একটা খুব ক্ষুদ্র অংশ। এটা এই যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, ড্যাম তৈরি হচ্ছে, ব্যারেজ তৈরি হচ্ছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, এয়ার পলিউশন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আপনাদের ওভারহেড রিজার্ভার, এই সমস্ত কিছুই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। ফলে একটা ভাস্ট এরিয়া আছে, আপনার কাজ করার অনেকটা স্কোপ আছে। এবং এর সাথে আমি অ্যাড করবো যে কোনো কোর সেক্টরে, কোর ইঞ্জিনিয়ারিং এ আপনি যদি অ্যাডমিশন নেন, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার দুটো পথ খোলা থাকছে। আপনি কোর সেক্টরেও চাকরি পেতে পারেন, আইটি সেক্টরেও চাকরি পেতে পারেন। কারণ আইটি সেক্টরে চাকরি পাওয়ার বেসিক ক্রাইটেরিয়া হলো আপনাকে গ্র্যাজুয়েট হতে পারে। ফলে আপনি এখানে ঢুকলে কিন্তু দুটো জায়গায় চাকরি পেতে পারছেন, যেটা আপনি কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড যে স্ট্রিমগুলো আছে সেখানে কিন্তু সেই সুযোগ সুবিধা নেই। এইবার আমি গভর্নমেন্ট সেক্টরের কথা বলি। আপনি যদি দেখেন, যে কোনো আপনি গভর্নমেন্ট জবের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন সেখানে কিন্তু কোর সেক্টরের রিকোয়ারমেন্টসটা অনেক বেশি। কারণ সিভিল বা মেকানিক্যালটা ভাস্ট এরিয়া। আপনি সিভিলের রেসপেক্টে বলি, আপনি ইরিগেশনে চাকরি পেতে পারেন, কেএমডিএ, কেএমসিএ, আপনি পলিউশন কন্ট্রোল বোর্ডে চাকরি পেতে পারেন, আপনি এরকম গভর্নমেন্ট প্রচুর সেক্টর আছে যেখানে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাকরি পাওয়ার অনেকটা, মানে তারা অনেকটা এগিয়ে আছে এক্ষেত্রে আইটি সেক্টরের থেকে। প্যারালালি আপনি যদি হায়ার স্টাডিতেও যান, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ভাস্ট এরিয়া আর অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেরকম ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে, আপনার এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে, সয়েল মেকানিক্স ইঞ্জিনিয়ারিং আছে, সেখানে আপনি গেটের থ্রুতে এমটেক করারও একটা দারুণ সুযোগ থাকে। বেশ, মিস্টার মুখোপাধ্যায়ের কাছে আমি জানতে চাইবো, ধরুন লার্নিং অ্যান্ড টেকনোলজি, এই যে দুটো বিষয়, এই বিষয়ে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখান থেকে এমআইএসটির মানে গ্রহণযোগ্যতা কেন বেশি? আপনারা এখান থেকে কি কি কোর্স প্রোভাইড করছেন এবং কেন লার্নিং টেকনোলজি শেখবার জন্য স্টুডেন্টসদের এখানে আসতে হবে? বেশ ভালো কোয়েশ্চেন। এমএসআইটি কিন্তু গত 24 বছর ধরে এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে যুক্ত, এবং যে ব্যাচগুলো বেরিয়েছে তারা কিন্তু সেই জিনিসটার মানে শিলমোহর যে আমরা একটা স্টুডেন্টকে ওভারঅল ডেভেলপমেন্টের দিকে দেখি। মানে এই নয় যে একটা স্টুডেন্ট এলো, তাকে শুধু ক্লাসে একটা টিচার গেল এবং সেটা শুধু পড়াশোনার সাথে সম্পর্ক, তার বাইরে কিছু নেই। আমরা কিন্তু প্রথম দিন থেকে একটা ওভারঅল ডেভেলপমেন্ট, মানে যে ফার্স্ট ইয়ারে ঢুকছে তার একটা মেন্টর থাকবে। দেখুন, এই পৃথিবীতে আমরা প্রায়শই দেখে থাকি আমাদের যে পরিমাণ প্রেসারে কাজ করতে হয় একটা স্টুডেন্টের পক্ষে, সেটা অনেক সময় একটু বেশি হয়ে যায়। তো তার জন্য একটা মেন্টরের কিন্তু অসম্ভব প্রয়োজন। তো ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ থেকে স্টার্ট করে তার যে কারিকুলাম এগোচ্ছে, যে সাবজেক্টগুলো আছে, যে ল্যাবগুলো আছে, সেগুলো তো আছেই। তার বাইরে যে সমস্ত ট্রেনিং গুলো প্রোভাইড করা হচ্ছে, ধরে নিন মফস্বল থেকে তো আমরা প্রচুর স্টুডেন্ট পাই যারা বেসিক্যালি ভার্নাকুলার মিডিয়াম থেকে আসছে। তাদের মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটুখানি আটকে যাচ্ছে কিংবা একটুখানি প্রবলেম ফেস করছে। তো তাদের জন্য যে স্পেশালাইজ ট্রেনিং, মানে একদিনে 15, মানে এক সপ্তাহে কিংবা 15 দিনের ট্রেনিং না, সেটা যে সে 4 বছর থাকছে, প্রতিদিন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের উপর আমাদের ধ্যান দেওয়া হয়। তার জন্যই হয়তো আমাদের ছেলেরা এত বড় বড় জায়গায় বসে আছে। আমি বলতে পারি মেকানিক্যালের ছেলেরা আজকে টেসলায় কাজ করছে, আজকে অডিতে কাজ করছে, মার্সিডিজে কাজ করছে। তাছাড়া ইন্ডিয়াতে ধরে নিন IOCL, ONGC, NTPC, BHEL সমস্ত জায়গাতেই প্রায় আমাদের ছেলেরা আছে। যদি আমরা এই ছেলেগুলোকে ঠিকঠাক করে ট্রেনিং না দিতে পারতাম, তাহলে কিন্তু এরা এখানে পৌঁছাতে পারতো না। সেখানেই হয়তো MSITর মেইন ডিফারেন্স ফ্রম এনি আদার ইনস্টিটিউট, দ্য কাইন্ড অফ গাইডেন্স উই টেক অর দ্য কাইন্ড অফ গাইডেন্স উই প্রোভাইড টু দ্য স্টুডেন্ট। বেশ, মিস্টার দেবনাথের কাছে আমি এবার জানতে চাইবো, আপনার কাছে যাচ্ছি, কারণ এই যে ডিপার্টমেন্টাল যে বিষয়গুলো হচ্ছে, মানে এক একটা ডিপার্টমেন্টের উপর নির্ভর করা হচ্ছে, এই ক্ষেত্রে মিস্ট কি কি কাজ করছে বা মিস্ট কি কি ভাবছে? দেখুন, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক্যাল এবং
আরো দুটো ডিপার্টমেন্ট আছে যারা এনবিএ অ্যাক্রিডিয়েশন অলরেডি পেয়ে গেছে এবং মেকানিক্যালও খুব শীঘ্রই পেয়ে যাবে। আচ্ছা। এনবিএ অ্যাক্রিডিয়েশন এমন একটা ব্যাপার যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনাকে একটা অ্যাক্রিডিয়েশন দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ আপনার ডিপার্টমেন্টে সমস্ত স্ট্যান্ডার্ড মেনে কাজ করা হয়। কি কি ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়? ধরুন আপনার টিচিং লার্নিং প্রসেস এটা আপডেটেড কিনা, আপনার ইভ্যালুয়েশন প্রসেস, স্টুডেন্ট ইভ্যালুয়েশন প্রসেস সেটা আপডেটেড কিনা, আপনার যে ল্যাব ফেসিলিটিস আছে সেটা আপডেটেড কিনা, আপনার যে প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে, স্টুডেন্ট ফ্যাকাল্টি রেশিও যেটা নিয়ে অনেক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেই প্রবলেম থাকে, তো সেইটা যদি আপনার প্রপারলি মেনটেন না হয়, প্রপারলি যদি স্ট্যান্ডার্ড মেনটেন না হয়, তাহলে কিন্তু এই অ্যাক্রিডিয়েশনটা পাওয়া যায় না। এবং এই অ্যাক্রিডিয়েশনটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক এসে এই পুরো জিনিসটা যাচাই করে তবেই অ্যাক্রিডিয়েশনটা দেয়। আমাদের কলেজে আরেকটা যেটা ভালো দিক বলবো, আমাদের কলেজে একটা ডোমেন নলেজ ট্রেনিং এর ব্যবস্থা আছে। যে কোনো দুটো সেমিস্টারের মাঝে যাতে ইঞ্জিনিয়ারিং এর ছেলেরা আরো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হতে পারে তার জন্য ডোমেন নলেজ ট্রেনিং ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে, ইন্ডাস্ট্রিতে গেলে তাদের যা যা প্রবলেম ফেস করতে হতে পারে বা যা আপডেটেড সফটওয়্যার তাদের লাগবে সেইগুলো কিন্তু সেখানে তাদের শেখানো হয় এবং সেটা বিনামূল্যে শেখানো হয় এবং বাইরে থেকে এক্সপার্ট লোক এনে সেটা শেখানো হয়। আচ্ছা, এই ডোমেনটা তাহলে আপনারা এক্সট্রা প্রোভাইড করেন, মানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এটা আপনারা কেন ভেবেছেন যে ডোমেনটাকে প্রোভাইড করতে হবে? কারণ আমরা ম্যাকআউট সিলেবাস কভার করে তো পড়াচ্ছি, কিন্তু আপনি যখন রিয়েল ফিল্ড ওয়ার্ক করতে যাবেন তখন শুধু আপনি সিলেবাসের জিনিস পড়ে গেলে সেটা সম্ভব নয়। আপনাকে আরো এক্সট্রা কিছু জেনে যেতে হবে, তবে আপনার ইন্ডাস্ট্রিতে গেলে অ্যাকসেপ্টেন্সটা বাড়বে বা ছেলেরাও স্মুথলি কাজ করতে পারবে। তো সেই ডোমেন নলেজ ট্রেনিং গুলো সেইভাবেই সাজানো হয় যাতে তারা মানে এক্সট্রা কিছু শিখতে পারে যেটা তাদের ইন্ডাস্ট্রিতে গেলে কাজে লাগে। যেমন আমাদের সিভিল ডিপার্টমেন্টে আমি বলতে পারি যে অনেক রকম সফটওয়্যার শেখানো হয়, যেরকম সিভিল 3D শেখানো হয় রোডের ওপর, রেভিট শেখানো হয়, অ্যাডভান্স স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বলে একটা সফটওয়্যার আছে সেটা শেখানো হয়। ফলে এগুলো কিন্তু আমরা স্টুডেন্টদের থেকে পরেও ফিডব্যাক নিয়েছি, পাস আউটের পর তারা কিন্তু দারুণ ফিডব্যাক দিয়েছে। এই ট্রেনিংটা কিন্তু তাদের দারুণ কাজে লেগেছে। আচ্ছা মিস্টার মুখোপাধ্যায়, আপনি কি? এখানে আমি হ্যাঁ, একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে আমরা তো এই এআই কিংবা এমএল এর কথাবার্তা শুনে থাকি যে সমস্ত কিছুতে এআই আসছে, যেমন একটা সেটা আমরা কিছুটা না বুঝেই হয়তো কোনো একটা পার্টিকুলার স্ট্রিম কিংবা কোনো কয়েকটা পার্টিকুলার স্ট্রিমের সাথে অ্যাসোসিয়েট করে দিই। এই এআই কিংবা এমএল যেরকম আপনি বললেন সেটা কিন্তু কারিকুলামের মধ্যে হয়তো সর্বদা থাকছে না, কিন্তু তার অ্যাপ্লিকেশন তো বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে। একটা মেকানিক্যালের ছেলে যদি এআই এমএল না শেখে সে হয়তো পরবর্তী ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারে। তার জন্যই এই ডোমেন নলেজ ট্রেনিং প্রোগ্রামগুলো, যেরকম ভাবে আমরা স্পেশাল ফোকাস দিই হচ্ছে মেকাট্রনিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এর উপর, তাতে কিনা কিভাবে না যাতে ফিজিক্যাল সিস্টেমের সাথে সেগুলোকে অ্যাসোসিয়েট করা যায়। এই নয় যে আমি কনসেপ্ট শিখলাম তার অ্যাপ্লিকেশন শিখলাম না। তো এই কনসেপ্ট এবং অ্যাপ্লিকেশনের ব্রিজিং এর জন্য বেসিক্যালি কিন্তু এই ভ্যালু অ্যাডেড ট্রেনিং প্রোগ্রাম কিংবা ডিপার্টমেন্টাল নলেজ ট্রেনিং প্রোগ্রামগুলো প্রোভাইড করা হয়। আচ্ছা, তাহলে এই যে ট্রেনিং গুলো বলছেন আপনারা প্রোভাইড করছেন বা এই যে ডোমেনের ব্যাপারে কথা হচ্ছিল, তো এই ডোমেনের ব্যাপারটা আপনাকে একটু বলুন যে মেকানিক্যালের দিক থেকে কিভাবে সাহায্য করছে? হ্যাঁ, সে যেটা বললাম আর কি, মেকানিক্যালের ক্ষেত্রে যেরকম ভাবে একটি ছেলে ধরে নিন একটা মানে সে ফর এক্সাম্পল আমরা একটা আইটি জায়েন্টের কথা ভেবে নিই, সে টিসিএস, আমরা খুব পরিচিত নামটার সাথে। তো এটা টিসিএস এ আমার একটি ছাত্র আমাদের কাছ থেকে 2 বছর আগে যারা গ্রাজুয়েট করেছিল তারা একটা প্রজেক্টে কাজ করছে, সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যালস বলে যে একটা বিশাল এমএনসি আছে, তাদের একটা প্রজেক্টে কাজ করছে। তো তারা বানাচ্ছে হচ্ছে কানাডায় কয়েকটা উইন্ডমিল, যাতে উইন্ড এনার্জিটাকে হারনেস করা যায়। তো তাতে যদি আমার একটা ছেলে সেই ডোমেন নলেজটা না নেয়, সে কিন্তু শুধু এই আইটি স্কিলস গুলো দিয়ে, সে আইটি কোম্পানিতে কাজ করছে তার বাবজুদ সে শুধু এই আইটি স্কিল গুলো দিয়ে সেটা করতে পারবে না। আচ্ছা, তার জন্য কিন্তু ডোমেন নলেজটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বেশ বুঝতে পারছি। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, অবশ্যই বুঝতেই পারছেন। মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসররা রয়েছেন আমাদের সঙ্গে। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। কথা বলছি মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসরদের সঙ্গে। এবার এই যে প্রশ্নটা এবার রাখতে ইচ্ছে করছে, কারণ এই প্রশ্নটা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে মানে নিশ্চয়ই খুবই একটা প্রয়োজনীয় প্রশ্ন, যে এইচএস করা হয়ে গেছে এবং তারপর তারা কি করবে এবং কেন মেঘনাদ শাহ ইনস্টিটিউটে ভর্তি হবে সেই বিষয়ে কথা বলবো। ডক্টর মুখোপাধ্যায়ের কাছ থেকেই জানতে চাইবো যে এইচএস এর পরে কি কি প্রসপেক্টস, মানে কেমন ভাবে আপনারা কোর্সের বিষয়ে ভাবছেন?
না, যেরকম ভাবে বললাম, আমরা যে কোর্সগুলো অফার করি এইচএস এর পরে, দেখুন একটা ছেলের কিংবা একটা মেয়ের পক্ষে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তার ক্যারিয়ারটাকে গড়া, ক্যারিয়ারটাকে কিভাবে গড়বে সে, তার একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সে কোথায় প্লেসড হচ্ছে। তো মেঘনাছা বিং আ পার্ট অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ, আমরা জানি যে টেকনো ইন্ডিয়া গ্রুপের এত নাম, তার একটা প্রধান কারণ হচ্ছে তার প্লেসমেন্টস। আমি খুব গর্বিত এবং খুব প্রাউডলি বলছি এটা, যে টেকনো ইন্ডিয়া গ্রুপ ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য লিডিং গ্রুপস ইন টার্মস অফ প্লেসমেন্টস ইন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেস, যেটা সারা ইন্ডিয়ার মধ্যে। তো সেক্ষেত্রে এমএসআইটিও ভিন্ন নয়। এমএসআইটিতে গতবার প্রায় 150 খানার উপরে কোম্পানি ভিজিট করেছিল, এবং তাতে কোর সেক্টরে আলোন প্রায় 60+ কোম্পানিজ কিন্তু ভিজিট করেছিল। তাতে আমি বলতে পারি যে আমাদের, দেখুন, চাকরি পাওয়াটা তো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। আমি যে পড়াশোনাটা করছি, আমরা যে পয়সাটা খরচা করছি, আমি তো আর সর্বদা এটা বলতে পারি না যে ঠিক আছে পড়ো, কিন্তু আমি জানি না চাকরিটা কোথায় পাবে না পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এমএসআইটি কিন্তু একটা একটা অন্যতম বিকল্প, যাতে যখন পড়ছে, যখন স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে, তারপর যে ক্যারিয়ারটা সে গড়বে, দ্যাট উইল বি ভেরি প্রমিসিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এমএসআইটি ইজ ওয়ান অফ দ্য লিডিং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, এবং ছাত্রছাত্রীরা এটাকে নিয়ে সত্যিই চিন্তা করতে পারে এবং ভাবনাটা করা উচিত। বেশ, আমি এবার কথা বলবো প্রফেসর দেবনাথের সঙ্গে। এই বিষয়ে কথা বলতে চাইছি যে প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্টের ইস্যুটা থেকে যায় প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, যে যেখানেই পড়াশোনা করি না কেন একটা নির্ভরযোগ্যতা, এবং আমার পড়াশোনার পরে আমি কি করতে পারবো, এবং আপনাদের ইনস্টিটিউটে সেই সুবিধাটা কি কি আছে? দেখুন, প্রথমেই আমি একটা জিনিস দিয়ে শুরু করব যে কোর্স সেক্টর ইঞ্জিনিয়ারিং এ পড়লে কেন এমএসআইটিতে আসবে, সেটা নিয়ে আমি বলবো। আমাদের কোর্স সেক্টর ইঞ্জিনিয়ারিং আপনি যদি খোঁজ নেন, প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেখানে কোর ইঞ্জিনিয়ারিংটা পড়ানো হয়, পুরনো যেগুলো আছে তার মধ্যে মেঘনাছা অন্যতম। তার আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে এই ডিপার্টমেন্টটা আছে, এবং এখানকার ফ্যাকাল্টিরাও প্রায় প্রথম থেকে এখানে আছে। এটা ঠিক যে এবং এনবিএ অ্যাক্রিডেশন হলে যে সুবিধাটা পাওয়া যায় সেটাও এখানে বলে রাখা দরকার। এনবিএ অ্যাক্রিডেশন হলে স্টুডেন্টরা যে সুবিধাটা পাবে, তারা ক্রেডিট কার্ড ফেসিলিটিস পাবে, এবং তারা কিন্তু একটা স্কলারশিপ পাওয়ার চান্স আছে। এই ফেসিলিটিস গুলো কিন্তু আমাদের এখানে আসলে পাবেন। এবার প্লেসমেন্টের কথা আসে, করোনার সময় কোর সেক্টর ইঞ্জিনিয়ারিং এর অবস্থা একটু খারাপ ছিল, চাকরির পরিস্থিতি একটু খারাপ ছিল, কিন্তু করোনা পরবর্তী সময় যখন সমস্ত প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে প্রজেক্টগুলো ধীরে ধীরে ওপেন হতে শুরু করলো, তখন কিন্তু এই চাকরি পাওয়ার গ্রাফটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। এবং লাস্ট 2 ইয়ার্সে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, প্রায় 80% ক্যাম্পাসিং কিন্তু হয়ে গেছে, এবং পরবর্তী সময়ে গ্রাফটা কিন্তু আরো বাড়বে, কারণ আরো অনেক নতুন প্রজেক্ট স্টার্ট হচ্ছে। যেরকম কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে হবে, হলদিয়া রক্সোল এক্সপ্রেসওয়ে হবে, তাজপুর সি পোর্ট হবে, এরকম অনেকগুলো প্রজেক্ট সামনে আছে। যেমন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লাস্ট 2 ইয়ার্সে কিছু কোম্পানির নাম অবশ্যই বলা দরকার, যেগুলো খুব রিনাউন্ড কোম্পানি। সেটা হচ্ছে ডিসিপিএল এসছে, স্টুপ এসছে, সিস্ট্রা এসছে, পিনাকেল এসছে। প্যারালালি আইটি সেক্টরেও ক্যাপজেমিনি, উইপ্রো, টিসিএস, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছেলেরা অলরেডি প্লেসড হয়েছে এবং দারুণ সাকসেসফুলি কাজ করছে। আচ্ছা, বেশ। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের তো একটা নোশন আছে, যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়েছি কিংবা তার বিষয়ে জানি, যে আমাদের প্লেসমেন্টটা ফাইনাল ইয়ারে উঠলে তারপর হয়। আমি একটা ভালো ইনফরমেশন শেয়ার করতে চাই। আমাদের যে এক্সিস্টিং 3rd ইয়ারের স্টুডেন্ট, একটি কোম্পানি তারা ইন্টেনশন দেখিয়েছে, যারা 3rd ইয়ার থেকে, আমার সাথে যে ভার্বাল কনভারসেশনটা হয়েছে তার অ্যাকর্ডিংলি কিন্তু তারা পুরো ব্যাচটা, ইফ দে ফাইন্ড দেম এলিজিবল, ইফ দে ফাইন্ড দেম গুড, তাদের ইচ্ছে হচ্ছে পুরো ব্যাচটাকে আমি তুলে নিয়ে চলে যাব। তারা কিন্তু এখন 3rd ইয়ারে পড়ছে, 4th ইয়ারে উঠবে বেসিক্যালি। 4th ইয়ারে ওঠার আগেই প্লেসমেন্টের এমন অবস্থা যে তারা পুরো 100% প্লেসড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আ ভেরি এনকারেজিং থিং টু কনসিডার। বাহ, খুব ভালো কথা। এবার আরো একটা প্রশ্ন আসছে যে পড়াশোনা তো আছে, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো হয়, সেই বিষয়ে আপনারা কি ভেবেছেন? আচ্ছা, একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে, দেখুন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দুভাবে আমরা ট্রিট করি বেসিক্যালি। একটা হচ্ছে টেকনিক্যাল নলেজের ওপর, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল নলেজের ওপর। টেকনিক্যাল নলেজের ওপর যদি আমরা কথা বলি, তাহলে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টার প্রতিটা স্ট্রিমের আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চ্যাপ্টারের অ্যাডভান্টেজ কি? ফর এক্সাম্পল, একটা আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি, HVAC, যেটা হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের, ভোল্টাসের যে ম্যানেজার কিংবা চিফ জেনারেল ম্যানেজার হয়ে বসে আছেন, তার
মানে একটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাপ্রোচ করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাট উই হ্যাভ ইশরে, সেই সোসাইটিটার থ্রু দিয়ে কিন্তু খুব ইজিলি ওনাকে অ্যাপ্রোচ করা যায় এবং ওনার এক্সপিরিয়েন্সটাকে স্টুডেন্টরা নিতে পারে। দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ। সেরকম প্রতিটা স্ট্রিমেরই কিন্তু স্টুডেন্ট চ্যাপ্টার মানে এক্সিস্ট করছে। তার সাথে যেটা নন একাডেমিক অ্যাক্টিভিটি, তার মধ্যে তো আমাদের মিউজিক ক্লাব, মেগাট্রনিক্স ক্লাব, MCL, স্পোর্টস ক্লাব, দেন ফটোগ্রাফি ক্লাব, এই সমস্ত অ্যাভেলেবল আছে। কারণ একটা ছেলেকে তো আমি বলতে পারি না যে শুধু পড়াশোনা করো, সেটা বলাটা উচিত না, তাহলে ওভারঅল ডেভেলপমেন্টটাকে আমি কোথাও গিয়ে আটকে দিচ্ছি। সেই জন্য তাদের কাছে অ্যাম্পল অপরচুনিটি আছে টু ডেভেলপ দেয়ার স্কিলস। যদি তারা মনে করে যে হ্যাঁ আমরা স্কিলড এবং আমি এটাকে ডেভেলপ করছি, দে ক্যান থিঙ্ক আদারওয়াইজ অফ চুজিং আ সেপারেট ক্যারিয়ার অপশন অলসো। বেশ, প্রফেসর দেবনাথের সঙ্গে এবার কথা বলবো। এই যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির কথা আমরা বললাম, পাশাপাশি এই যে কোর ইঞ্জিনিয়ারিং, এটার গ্রহণযোগ্যতাটা এখনকার মানে ঠিক এই মুহূর্তের গ্রহণযোগ্যতাটা কতটা? দেখুন, এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলোর থ্রু দিয়ে যদি একটা স্টুডেন্ট যায়, তার মধ্যে কিন্তু একটা লিডারশিপ গড়ে ওঠে। এবং কোর সেক্টর যেখানেই আমরা যাই, কোর সেক্টর বা আইটি সেক্টর যেখানেই যাই, আপনাকে আলটিমেটলি গিয়ে কিন্তু অনেক লোকের সাথে মিশতে হবে, অনেক লোকের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে, আপনাকে একটা টিম নিয়ে কাজ করতে হবে। ফলে এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দিয়ে যদি একটা স্টুডেন্ট যায়, তাহলে কিন্তু তার মধ্যে যে লিডারশিপটা গড়ে ওঠে, সেটা কিন্তু তার ফিউচারে গিয়ে কাজে দেয়। যখন সে টিম নিয়ে কাজ করে, যখন সে একটা প্রজেক্টের দায়িত্ব তাকে দিয়ে দেবে, সে কিন্তু অনেক লোকের সাথে কি করে ম্যানেজমেন্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং নলেজ তো আছেই, তার হয়তো সে খুব ভালো অঙ্ক জানে, সে খুব ভালো ফিজিক্স জানে, কিন্তু আলটিমেটলি আমাকে অনেক লোকের সাথে একসাথে চলতে হবে, অনেক লোককে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। তো এই রকম যদি অ্যাক্টিভিটি তারা করে স্টুডেন্ট লাইফে, তাহলে ফিউচারে গিয়ে তাদের লোকের সাথে মিশতে, লোকের সাথে কথা বলতে, কমিউনিকেট করতে খুবই সুবিধা হয়। এছাড়া আমি একটা জাস্ট দুটো, একেবারে সময় আজকের মতন একদম শেষ হয়ে গেছে। আমরা কথা বললাম মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রফেসরদের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন মনীষ মুখোপাধ্যায়, এইচওডি ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং ছিলেন অতনু দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আপনাদের অনেক ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। দেখতে থাকুন TV9 বাংলা।